মা, আমি মাঝে মাঝে অনেক অসহায় হয়ে পড়ি, ভালো লাগে না কিছু, নিজের উপর বিরক্ত হয়ে যাই। কেন সেটা কি বলতে পারবে? কেন একাকিত্ব গ্রাস করে আমাকে? মা, ভুলে যেতে চাই অস্বস্তি, বাঁচতে চাই উড়ন্ত পাখির মতো, কিন্তু কেন পারি না বলতে পারবে? মাঝে মাঝে একাকিত্ব গ্রাস করে, এই যে এখনো একাকিত্ব গ্রাস করছে। সব কিন্তু বিরক্ত লাগছে, অযথা কান্না করতে মন চায়। ইস, এমন লাগে কেন? আমি তো সুখী ব্যক্তি, জীবনে কোনো সমস্যা নেই, তাহলে কেন এমন হলো? কেন এমন হয়? আমি প্রতিদিনের ন্যায় খুশি থাকতে চাই, পারি না। বড্ড মায়া হয় নিজের প্রতি, এই দিনে মনে হয় আমি বড্ড অসহায়। ডায়েরির পাতায় লিখে রেখেছো নিজেকে নিয়ে, কিন্তু একবারও কি ভেবে দেখেছো তুমি কোন দিনে একাকিত্ব বোধ করো, কোন দিন নিজেকে অসহায় মনে করো? সব কিছু ভালো থাকলেও মনটা ভালো থাকে না। যদি আমি সমাধান দেই তাহলে নিবে তো বিছুটি পাতা? হুমায়রা চমকে ওঠে, ডায়েরিটা শব্দ করে বন্ধ করে দেয়। ভার্সিটি থেকে আসার পথে ডায়েরি লিখতে বসেছিল সে। মা নিজ হাতে খাইয়ে দিয়েছে, সে কারণে খাওয়ার বিষয় নিয়ে ভাবতে হয়নি। দুপুর 3:30 বাজে। এ সময় ডায়েরি লেখা বেমানান, কিন্তু হুমায়রা না লিখে পারল না। তার মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ সারাদিন ভেবেছে কেন এমন হয়, সেসব ভাবতে গিয়ে ডায়েরি লেখা। কিন্তু রাহুল কখন এসে তার লেখা দেখেছে সে লক্ষ্য করেনি। হুমায়রা বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক কণ্ঠে বলে, এত কিছুর পরেও আমাদের বাসায় আসতে লজ্জা করছে না আপনার? কেন বারবার আসেন? কালকে কি হলো সব ভুলে গেছেন? আর আসছেন তো আসছেন, লুকিয়ে আমার ডায়েরি লেখা কেন দেখছেন? রাহুল কপাল কুঁচকে বলে, লুকিয়ে দেখি নাই তো, ডায়েরি খোলা আছে, চোখ সেখানে গিয়েছে, লেখাগুলো ভেসে উঠেছে আর আমি পড়েছি, ব্যাস। আর এত ভাবনাও কিসের জন্য? কালকে কোনো কথা আমি ভুলিনি, সব মনে আছে। আমি তো এসেছি না, আমি আসি নাই, তোমার দুঃসম্পর্কে মা আমাকে ডেকেছে। হোয়াট? কখনো না। আম্মু আপনাকে ডাকতে যাবে কোন দুঃখে? আমাকে পাগল মনে হয়? কিসের ছল দিয়ে বাসায় ঢুকেছেন সেটা বলুন। অচেনা লোককে আম্মু বাসায় ঢুকতে দিল কেন? রাহুল ভাব নিয়ে বলে, অচেনা অচেনা একদম বলবে না, গত বছরের চেনা তুমি। আন্টি নিজেই আমাকে ডেকেছে, আমি তোমার পাশের ফ্ল্যাটে মানে আহাদের বাসায় এসেছি ইনভাইট করতে, তখন আন্টি আমাকে দেখে ডাক দিল, নয়তো তোমার বাসায় আসতাম না। আম্মু, আম্মু কোথায় গেলে? হুমায়রা ডাক শুনে উনি তাড়াতাড়ি মেয়ের রুমে আসে। একপাশে রাহুলকে দেখে বুঝে নেয় কি হয়েছে। উনি সিনহাকে খাবার দিয়ে আসতে বলে মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। রাহুলকে বসতে বলে বলেন, এত রাগারাগি ভালো না, আমি রাহুলকে ডেকেছি। আমি চিনি না, কিন্তু তুই তো চিনিস, এমনি এমনি ডাকিনি, বাড়িতে পুরুষ মানুষ নাই, রাহুলকে একটু দরকার ছিল। তো কি কাজ আমাকে বলতে, আমি করে দিতাম। বাহিরের একটা ছেলে এসে তোমাকে কাজ করে দিবে, তাই না? আর হ্যাঁ, এই খাট কই থেকে আনলে? থাম, এক এক করে কথা বল। একসাথে এত কথা বললে উত্তর দিব কোনটার? তোর মামা টাকা দিয়েছে, সেটা দিয়ে খাট নিয়ে আসছি। একা একা কিভাবে সেট করব, সে কারণে রাহুলকে দেখে ডাক দিলাম। আজ থেকে পাশের রুমে তুই আর সিনহা থাকবি, আর এই রুমে সেলাই মেশিন যাবতীয় সব থাকবে। ছি, অপরিচিত একজনের থেকে কাজ করে নিয়ে ভালো করনি তুমি। যে ছেলের বাড়িতে কাজের লোক আছে, সে ছেলে আমাদের বাড়িতে এসে কাজ করবে? হাস্যকর বিষয়। আম্মু প্লিজ, আর এই ছেলেকে বাড়িতে আসতে দিও না। চুপ কর, আমি আর 2 দিন আছি, তারপর কি করবি করিস। রাহুল বাবা, তুমি এদিকে এসে বসো দেখি, হালকা খাবার বানিয়েছি, খেয়ে নাও। রাহুল এবার নড়ে চড়ে বসে। এতক্ষণ সে কিছু বলার জন্য উসখুস করছিল, কিন্তু সুযোগ পায়নি। রাহুল অবাক হয়ে বলে, হুমায়রা আপনার মেয়ে? ও তো সকালে আমাকে বললো আপনি দুঃসম্পর্কের কোনো আত্মীয়, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা মা মেয়ে। আমরা কে হই না হই সেটা আপনার না জানলেও চলবে। খাবার খেয়ে আমার মাকে উদ্ধার করুন, আর বাড়ি থেকে বেরিয়ে যান। আর একবার আসলে ঠ্যাং ভেঙে ফেলে দিব। রাহুল তেজ নিয়ে বলে, জল্লাদ মেয়ে একটা, মা থাকতেও মিথ্যা বলে। আন্টি এই মেয়েটাকে কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? আঙ্কেলকে বলবেন যেখান থেকে ওকে নিয়ে এসেছে সেখানে ফেলে দিয়ে আসে যেন। ফেলায় রেখে গেছেই তো, আর কোথায় ফেলাই দিবে? আম্মু, তোমার আত্মীয়কে তাড়াতাড়ি যেতে বলো। চৌধুরী বাড়ির কাউকে সহ্য হয় না আমার। প্লিজ, এবার থেকে যা দরকার আমাকে বলবা। নাদিয়া মেয়েকে ধমক দেয় একটা। রাহুল মুখ বাঁকিয়ে পায়েস খায়। হুমায়রা এতক্ষণে খেয়াল করলো বাড়িতে পায়েস রান্না হয়েছে। সে এবার চিল্লায় বলে, আম্মু তুমি জানো না, বাড়িতে মিষ্টি খাবার তৈরি হলে আমি প্রথমে খাই। তাহলে এই ছেলেটাকে আজ কেন খাওয়ালে? এই ছেলেটার জন্য আমি পর হয়ে গেলাম নাকি? ওই বাল, তুই কেন পায়েস খাবি? রাহুলের হাত থেকে চামচ পড়ে মেঝেতে গড়াগড়ি খায়। ভয়ে এক পা পিছিয়ে গেছে সে। হুমায়রার চিৎকারে ভয় পেয়ে গেছিল। বুকে থুতু দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে ভয় ভয় কণ্ঠে বলে, আন্টি, নাকে মাটি, আর কখনো আপনার বাড়িতে আসবো না, সাথে কোনো খাবারও খাবো না। আমি আগে খেয়েছি, এটা নিয়েও আপনার মেয়ের এত সমস্যা? না জানি আর কি কি ভুল ধরবে ও। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। মন যদি আকাশে দিয়ে রাখে তাহলে এমনই হবে। তখন ওকে ভাত খাওয়ানোর পর অল্প করে পায়েস খাইয়ে দিয়েছি, হয়তো খেয়াল করে নেই। রাহুল কথাটা শুনে কিছু একটা ভাবে, তারপর হুমায়রার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ছি ছি, এই মেয়ে এত তাড়াতাড়ি তাহলে ভুলে গিয়েছে? অযথা আমাকে ভয় দেখালো। আচ্ছা আন্টি, আজ তাহলে আসি, নয়তো দেখা যাবে আপনার মেয়ে আমাকে ঝাঁটাপিটা করবে।
রাহুল বিদায় নিয়ে যাওয়ার আগে হুমায়রার মা বড় বাটি করে এক বাটি পায়েস দেয়। রাহুল ভ্রুকুচকে তাকালে উনি বলেন, নিয়ে যাও, বাড়ির সবাই একটু একটু করে খেও। তুমি যখন পাশের ফ্ল্যাটে ছিলে তখন রান্না করেছি, তোমাকে দিব সে কারণে বেশি রান্না করেছি। ফিহা নাকি আমার মেয়ের ভালো ফ্রেন্ড, ওকে দিও, ওর জন্য দেয়া আর কি। রাহুলের আর কি, তার তো পায়েস ভালো লেগেছে, বাসায় গিয়ে সবাইকে দিবে। কেউ খাবে না, হুমায়রার কথা শুনলে সেটা জানে, আর এটাই সে কাজে লাগাবে, নিজে নিজে সব খেয়ে নিবে। রাহুল যাওয়া মাত্র হুমায়রা চেঁচিয়ে বলে, আম্মু এত দরদ কোথা থেকে আসে তোমার? তুমি পায়েস রান্না করে দিচ্ছ? আমি শিওর আমার জন্য তুমি পায়েস রান্না করো নাই, কারণ বাড়ি থেকে আসার সময় আমার জন্য পায়েস করেছিলে। তুমি কোন সাহস হয়ে ছেলেটার জন্য পায়েস রান্না করেছো? চেঁচাবি না বলে দিচ্ছি, কথায় কথায় চিৎকার দেশ কিসের জন্য? বাড়ি থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম, নষ্ট হবে কেন সে কারণে রান্না করেছি। যা এখন গিয়ে কাজ কর, বিজনেস করবি তো বসে আছিস কেন? নাদিয়া মেয়েকে কিছুটা খোঁটা দিয়ে কথাটা বলে। হুমায়রা মন খারাপ করে কাপড় আর কেঁচি নিয়ে বসে, সামনে ড্রয়িং এর খাতা রাখে, বেশ কিছু ডিজাইন আঁকানো আছে। সেখান থেকে সবচেয়ে ভালো যে ডিজাইন সেটা চুজ করে কাপড় নিয়ে কাটাকাটি শুরু করে। টানা রাত 9টা পর্যন্ত কাজ করে। কাপড় কাটা শিখা ছিল সে কারণে এর মাঝে এই ডিজাইন করে প্রায় 20টা কাপড় কেটেছে সে। একটানা বসে থাকার কারণে কোমর ব্যথা ধরেছে তার। সব শেষে সিনহাকে ডেকে বলে, দেখ কতগুলো জামা কেটেছি, এখানে 2টো ডিজাইন আছে, 10টা 10টা করে, কিভাবে সেলাই করতে হবে সব লিখে দিয়েছি খাতায়। তুই এখন তোর ফুপিকে বল সেলাই করে দিতে। তোমরা যে কাপড় নিয়ে এসেছো তাদের 20টাই হয়েছে, এগুলো সেলাই করে বিক্রি করে দেখতে হবে কেমন লাভ হয়। গুড নাইট। হুমায়রা কথাটা বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নাদিয়া বুঝলেন মেয়ে অভিমান করেছে, সে কারণে কথা বলছে না। সিনহাও তা বুঝতে পেরে বলে, ফুপিমণি তুমি তো জানো তোমার মেয়ে কেমন, ওকে নিজ হাতে খাইয়ে দাও যাও। এটা দিন দিন আমার অবাধ্য হচ্ছে মা, কি করব ওকে নিয়ে বুঝতে পারছি না। এসব বলে এখন লাভ নেই, এই যে ও এভাবে কয়দিন থাকলো তাতে কি কষ্ট হয়নি? কিন্তু ও তো নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো কোনো কথা শুনবে না। আমার ওকে সব জানানোই ভুল হয়েছে। আমি মনে করি হুমায়রা ঠিক করেছে ফুপিমুনি, তুমি সেসব ভেবো না, যাও ওকে খাইয়ে দাও। নাদিয়া মেয়ের জন্য প্লেটে করে পায়েস নিয়ে হুমায়রার ঘরে যায়। হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, রাগ করে না মা, আর 2টা দিন থাকবো, অভিমান করে থাকবি নাকি তুই? উঠে খেয়ে নে, রাতে না খেয়ে থাকা হয় না। দেখি ওঠ, আমি খাওয়াই দিচ্ছি। আর এই 2 দিনে তোর 20টা জামা আমি আর সিনহা মিলে সেলাই করব, চিন্তা করিস না। হুমায়রা মায়ের থেকে মুখ ফিরে নিয়ে বলে, তুমি একটুও ভালো না আম্মু, তুমি তো জানো চৌধুরী বাড়ি কাউকে আমি পছন্দ করি না, তবুও তুমি ওই বাড়ির জন্য পায়েস রান্না করেছো। যাও যাও, আর কি রান্না করে খাওয়াবে খাওয়াও। চৌধুরী বাড়ির সবাই কিন্তু খারাপ না, একজন খারাপ হলে সবাইকে খারাপ বলা যায় না। তুই অযথা ওদের পেছনে পড়ে আছিস, ওই পরিবারেরও একটা সম্মান আছে, সেই সম্মান আর থাকবে না। যেখানে নিজের মানুষদের সম্মান করতে পারে না সেখানে অন্যের সম্মানে কি হবে আম্মু? আমি কিছু ভুলে যাই না, বংশের এক প্রদীপ জেলে বাকিটা আল্লাহ ঠিক করবে। হুমায়রার কথার প্রেক্ষিতে উনি আর কথা বললেন না, হেসে হুমায়রাকে পায়েস খাওয়াতে বসে পড়লেন। তারপর খাতাটা নিয়ে জামা সেলাই করে মন দেয়। এই ছেলেটা এত কেন ফোন দেয়, অসহ্য, রাত 11টা বাজে আর ফোন করতেছে। রাহুলের বাচ্চা রাহুল পায়েস কেউ খায়নি সেটা জানাতে ফোন করছে, অসহ্য অসহ্য অসহ্য। হুমায়রা ফোনটা রিসিভ করে বিরক্তমাখা কণ্ঠে বলে, জি আমি জানি আপনি কি বলবেন। আপনার দাদি যখন শুনেছে হুমায়রা বদমাইয়ার মা পায়েস দিয়েছে তখন উনি পায়েসের বাটি ছুঁড়ে মেরেছেন। তার জন্য না ফিহার খাওয়া হয়েছে না আপনার, নতুন কিছু থাকলে বলুন। ধুর বাল, এমনটা হয়েছে আমি একবারও বলেছি নাকি? ওয়েট, ফ্ল্যাশব্যাক বলি। রাহুল বাড়িতে আসার পর পায়েস বের করে সবার সামনে রাখে। তখন বিকালে নাস্তা করছিল সবাই। রাহুলের হাতে পায়েসের বাটি দেখে তার মা বলে, পায়েস কই থেকে নিয়ে আসলি? হুমায়রার মা দিয়েছে। হুমায়রার নাম শুনে রোজিনা চৌধুরী বলেন, তুই ওই মাইয়ার বাসায় গেছিলি কে? পায়েস সরাই হান থেকে। আমি যেখানে মন চাই সেখানে যাবো, তাতে তোমার কি? পায়েস তোমরা না খেলে খেও না, আমি একা খাবো। পায়েস খাওয়ার কথা শুনে রোজিনা চৌধুরী রেগে বাটি ছুঁড়ে মারবে, তার আগে রাহুল সেটা নিয়ে দৌড় লাগায় নিজের রুমে। তার পিছে পিছে ফিহা 2টা চামচ নিয়ে দৌড় দেয়। ফিহা চামচ দেখিয়ে বলে, ভাইয়া আমিও খাবো, আন্টি রান্না করা খাবার অনেক ভালো। তুই কখনো খেয়েছিস নাকি? হ্যাঁ, আন্টি প্রায় আসতো হুমায়রার কাছে, তখন রান্না করে আনতো। আচ্ছা নে খা। দুজনে যখন বসে বসে পায়েস খাচ্ছিল তখন রায়হান চৌধুরী সেখান থেকে নিজের রুমে যায়। পায়েসের গন্ধ পেয়ে রাহুলের রুমে ঢোকে। রাহুলের খাওয়া দেখে বলে, দেখি আমাকে একটু দেখাই। পায়েসের গন্ধটা খুব সুন্দর, মনে হচ্ছে কত পরিচিত। পায়েস আমার খুব প্রিয়, এক সময় অনেক খেয়েছি কিন্তু এখন আর চোখেও দেখি না। তুমি খাবে সেটা বললেই হয় চাচ্চু, অযথা মিথ্যা কথা বলছো কেন? আমাদের বাড়িতে বছরে 2-1 বার পায়েস রান্না করে, তুমি অনেক কখন খেলে? নাও খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে, কি সুন্দর ঘ্রাণ। এটাই এই পায়েস, আমি অনেক খেয়েছি। রাহুল হুমায়রার মা বাবা কি করে জানিস? আচ্ছা, ওর মায়ের নাম বা বাবার নাম কিছু জানিস? রায়হান চৌধুরী পায়েসের বাটি রাহুলের থেকে ছিনিয়ে নেয়। রাহুল থতমত খেয়ে যায়। ফিহা কাঁদো কাঁদো মুখ করে পায়েস চায়, কিন্তু উনি কাউকে না দিয়ে নিজে সবটা খেয়ে রাহুলের সামনে বসে। রাহুল মুখ বাঁকিয়ে বলে, রাক্ষস, আমি না হুমায়রা সামনে এভাবে খেলে তোমাকে রাক্ষস বলতো।
আর ওর মায়ের নাম জানি না, বাবার কথা শুনি নাই। হুমায়রার মা একা এসেছে মেয়ের কাছে। আচ্ছা এটা বলো, এই পায়েস তুমি এর আগে কোথায় খেলে? হুমায়রার মা একা এসেছে মেয়ের কাছে। বদলোক, ওদের বাড়ির জিনিস খাওয়ার পরও দুর্নাম করছে। হুমায়রা জানলে তোমাকে খুন করবে। দজ্জাল মেয়ের নামে আজে বাজে কথা বলছো। বর্তমান সব শুনে হুমায়রা হা হয়ে যায়। হঠাৎ তাকে নিয়ে বলা অদ্ভুত গালির কথা মনে হতে রেগে বলে ওঠে, খারাপ লোক একটা। আপনার চাচ্চু আমাকে পছন্দ করে না কেন সেটা জানি, কিন্তু তাই বলে আপনি ওনার সামনে আমাকে নিয়ে পচা কথা বলবেন? আমি বজ্জাত মেয়ে সেটা আপনাকে কে বললো? রাহুল বুঝতে পারে হুমায়রা ঝগড়া শুরু করবে এখন, সে কারণে রাহুল অতি নম্রভাবে বলে, আচ্ছা সরি। তুমি ডায়েরিতে একটা কথা লিখেছিলে, কেন একাকিত্ব অনুভব হয় মাঝে মাঝে, কেন নিজেকে অসহায় মনে হয় সেটা নিয়ে। আমি কিন্তু এটার কারণ ও সমাধান দুটোই জানি, তুমি শুনলে আমি বলবো। আচ্ছা জ্ঞানী ব্যক্তি বলুন শুনি, আপনার কথা মনোযোগ দিয়ে দেখি কি বলতে পারেন আপনি। যদি ভুলভাল কিছু হয় তাহলে আপনাকে আমি খুন করব। হুমায়রার কথা শুনে রাহুল মুচকি হেসে দেয়, তারপর বলতে শুরু করে, এই অসুখ শুধু তোমার না, তোমার মতো হাজার মেয়ের, এমনকি আমারও মাঝে মাঝে এমন মনে হয়। তারপর লক্ষ্য করে দেখলাম যখন বা যেদিন আমরা খুব হাসি খুশি থাকি সেদিন এমন হয়। এমনটা হওয়ার কারণ আমরা নিজেরা, কারণ সারাদিন খুশি থাকি সবার সাথে, কিন্তু এক সময় আবারও একা হতে হয়, আর এটাতে আমরা কষ্ট পাই। তারপর হঠাৎ করে মনে হয় আমি মরি না কেন, আমি এত একা কেন, নিজেকে একা মনে হচ্ছে, আত্মহত্যা করবো নাকি, উফ অসহ্য। এত এত কিছু মনে হওয়ার এই একটাই কারণ, হঠাৎ করে একা হয়ে যাওয়া। সব শুনে হুমায়রা একটা হাই তোলে। বাপ রে বাপ, কি কথা! হুমায়রা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর রাহুলের বলা কথাগুলো মনোযোগ সহকারে ভাবে। হ্যাঁ ঠিকই বলেছে, এটা তো সত্যি কথা। যেদিন বেশি হাসি খুশি থাকি সেদিন নিজেকে একা মনে হয়। হুমায়রা ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা বুঝলাম সবকিছু, কিন্তু এটা থেকে বের হওয়ার উপায় কি? নাকি এমন ভাবেই হতে থাকবে সবকিছু? মাঝে মাঝে মনে হয় পড়াশোনা বাদ দিয়ে মেডিসিন তৈরি করব, এমন মেডিসিন যা খেলে মন ভালো হবে, এতে অনেক লাভ হবে আমার। সিরিয়াস মুহূর্তে এমন আজেবাজে কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আসলেই অসভ্য মেয়ে, চুপচাপ থেকে আমার কথা শুনে একটু। সব সময় কথার মধ্যে বাহাত না ঢুকালে হয় না নাকি? হ্যাঁ ভালো কথা মনে করে দিলেন। আচ্ছা বা হাত হোক আর ডান হাত হোক, কথার মাঝে কিভাবে হাত ঢুকায় বহু ভেবেছি, কিন্তু এর সাথে কোনো মিল খুঁজে পাইনি। কারণ কথার মাঝে হাত কিভাবে ঢুকায় মানুষ? রাহুল চেঁচিয়ে ওঠে। হুমায়রা মুখটা সিরিয়াস ভঙ্গিমায় রেখে বলে, ওই গাধা, চিল্লাস কেন? এতক্ষণ ভালোভাবে কথা বলেছি দেখে আওয়াজ বেশি বের হচ্ছে গলা থেকে, তাই না? যা ভাগ, এমপির ভাতিজা। হেইট ইউ, হেইট ইউ, হেইট ইউ। ওয়েট, বকাবকি পরে করো, আগে এটা বলো। হেট ইউ একবার বললেই তো হয়, সেখানে তিনবার কেন বললে? এমনি কথা বললাম নাকি? একটা কথা তিনবার বলে সেটা জোর দিয়ে বলা হয়। এর মানে এই দাঁড়ালো যে আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। স্টপ প্লিজ, হয়েছে। ভেড়ার মতো চেঁচিও না। বেইমান, বেইমান, বেইমান। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কেন বোঝো না? তোমাকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেলাম। আমি আপনার বংশের মানুষদের ঘৃণা করি রাহুল। আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। সরি, আমার চেয়েও ভালো মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে, দেখে নিয়েন। ভালো থাকবেন, বাই। হুমায়রা হুট করে ফোনটা কেটে দেয়। এতে রাহুল রেগে যায়। যা ভেবেছিল আজ একটু যেভাবেই হোক সময় নিয়ে কথা বলবে, কিন্তু না, মেয়েটা তাকে পাত্তা দিল না। ফোনটা হাতে নিয়ে ভাবে কোন অজুহাতে ফোন দিবে। তখনই মনে হলো সে তো মন ভালো করার উপায় বলেনি। রাহুল ঠোঁট কামড়ে হাসে, ফোন দেয় আবারও। হুমায়রা ফোন কেটে দিয়ে মেসেজ দেয়, কি সমস্যা? আমি ঘুমাবো, বিরক্ত করছেন কেন? আপনার দাদির কানে এই কথা উঠাবো নাকি যে আপনি আমার পেছনে পড়ে আছেন পাগল কুত্তার মতো? সমস্যা নেই, বলো। দাদি আর কি করবে? কি করবে জানেন না? জানি তো, চেঁচামেচি করা ছাড়া ওনার আর কাজ নেই। তোমাকে এতটা ভালোবাসি যে দাদিকে পাত্তা দেই না আমি। আর হ্যাঁ, আমারও ইচ্ছা করছে না তোমার সাথে কথা বলার। তাই নাকি? তাহলে ফোন করছেন কেন এতবার? আরে তোমাকে তো মন ভালো করার উপায় বলা হয়নি। তো মানে সেটা বলার জন্য ফোন দিচ্ছি। মেসেজে বলা সম্ভব না, রিসিভ করো ফোনটা। রাহুল রিপ্লাই মেসেজ দিয়ে আবারও ফোন দেয়। হুমায়রা কোলবালিশ জড়িয়ে ফোনটা রিসিভ করে কানে তোলে। ওই পাশ থেকে রাহুলের শ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো কিছু কানে আসছে না হুমায়রার। বিরক্ত হয়ে কিছু বলবে তার আগেই তার কানে বেজে ওঠে রাহুলের বলা কথা, রাগিনী, রাগ করো না। তোমাকে ভালোবেসে না হয় করেছে ভুল, তাই বলে কি করব না মাসুল? প্রেম বড্ড আবেগী, আমিও আবেগী হয়েছিলাম তোমারই মায়ায়। শোনো না, প্রেম কি হয় এমনি? অপর প্রান্ত থেকে আঘাত ছাড়া বুঝি আর কিছু পাওয়া যায় না। আমি কি পাবো না তোমার ভালোবাসা? হয়েছে, ফোন রাখি এবার। আমার অনুভূতিগুলো কেউ বুঝতে চায় না। হুমায়রা বিরক্তি নিয়ে বলে, অন্য কিছু বলুন। আচ্ছা, এবার আসল কথায় আসি। যখন নিজেকে একা মনে হবে, খারাপ লাগবে, তখন সবচেয়ে ভালো ফ্রেন্ডের সাথে কথা বলিও।